আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখনো যারা আবেদন করেনি আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদসংখ্যা আছে। আজকের ভিডিওতে আমরা এখানে পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কিভাবে আবেদন করবেন, আবেদনের পেমেন্ট ফি এ টু জেড আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। তো ফুল ভিডিওটা যদি আপনি দেখেন আপনি কিন্তু বিষয়টা জানতে পারবেন। তো আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো তার আগে আমি বলে নিই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এম আর রাইহান হাসান চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির যে সার্কুলারগুলো আমরা কিন্তু আপলোড করে থাকি, আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি এবং আমরা কিন্তু আবেদনের প্রসেসটাও দেখে থাকি বা দেখে দিই আপনাদেরকে। এই জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আশা করি আপনি ভালো ভালো যে সার্কুলারগুলো আপনি জানতে পারবেন। তো আমরা নিচ থেকে দেখাবো এখানে, যেহেতু আপনার এসএসসি এইচএসসির যারা আছে তারাও কিন্তু ভিডিও দেখে, এই সংখ্যাটাই বেশি। তো আপনারা কিন্তু দেখতে পারেন এখানে ক্যাশ সরকার পদে আবেদন করতে পারেন, একজনকে নিয়োগ দেওয়া হবে। তো ৮,০০০ থেকে ২১,০০০ টাকা বেতন স্কেল, গ্রেড হচ্ছে ১৮তম গ্রেড। যারা আবেদন করবেন অর্থাৎ পাসপোর্ট অধিদপ্তরের ক্যাশ সরকার পদে একটা পদ আছে, একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি ক্যাশ সরকার পদে আবেদন করতে পারেন। এরপরে হচ্ছে ২ নম্বর যেটা আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ১৬তম গ্রেড। ৪ জনকে কিন্তু এই পদে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদন করতে চাইলে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগবে, কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর যে পদ আছে, এই পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেডের। এক্ষেত্রে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তবে আপনি যদি এইচএসসিতে সায়েন্স নিয়ে লেখাপড়া করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই হলো বিষয়টা এখানে বলা আছে। ৪ নম্বরের যে বিষয়টা, আমরা ৪ নম্বর যে সার্কুলারটা এখান থেকে আমরা দেখব, রেকর্ড কিপার পদে। রেকর্ড কিপার পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটাও কিন্তু আপনার ১৬তম গ্রেড। ১৬তম গ্রেড ২০১৫ অনুযায়ী যে বেতন স্কেলটা সেটা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আপনি চাইলে এই পদেও আবেদন করতে পারেন। এই ২ জনের যে পদটা আছে রেকর্ড কিপার পদে, এই পদে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হলো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অর্থাৎ রেকর্ড কিপার পদে আবেদন করতে চাইলে ১ নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, শুধুমাত্র পাস করা থাকলেই হবে। এবং এখান থেকে যে বিষয়টা দেওয়া আছে কম্পিউটার অর্থাৎ কম্পিউটার পরিচালনার দক্ষতা, যেমন হচ্ছে আপনি ৩ মাস ৬ মাস মেয়াদি যে কম্পিউটারের যে কোর্সগুলো আছে এগুলো করা থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা আপনারা কিন্তু পারবেন এই পদে। তো এরপর হচ্ছে ৩ নাম্বার যেটা দেখবো, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। তো এই পদে আবেদন করতে পারেন। ৯ জনকে কিন্তু এই পদে নিয়োগ দেওয়া হবে। ১৬তম গ্রেডের ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি বা অথবা, অর্থাৎ এটাতেও কিন্তু আপনার সেম অনার্স অথবা ডিগ্রি লাগবে। এটাও আপনার ১৬তম গ্রেডের। এটাতেও আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। যারা হচ্ছে অফিস সহকারীর কাম কম্পিউটার পদে হচ্ছে কোর্স করে রাখেন, বা আপনার হচ্ছে যেকোনো আপনার অফিস অ্যাপ্লিকেশন ৩ মাস ৬ মাসের কোর্স করে থাকেন, আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য এখান থেকে অবশ্যই আপনাকে আ উচ্চ মাধ্যমিক থাকতে হবে। অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে ১ নাম্বার। ২ নাম্বার যে শর্তটা সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। ৩ নাম্বার যে বিষয়টা আছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ, ইংরেজিতে ২৮ শব্দ থাকলে কিন্তু কম্পিউটার অপারেটর কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আপনি আবেদন করতে পারবেন। এরপরে ১ নাম্বার আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। আচ্ছা, তো এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনারা ষাটলিপিকার কাম কম্পিউটার পদে আবেদন করতে পারেন। এজন্য আপনাকে খ নাম্বার হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে, অর্থাৎ গতি হচ্ছে প্রতি মিনিটে বাংলাতে আপনার ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ এবং মুদ্রাক্ষরিকে আপনাকে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের যে এক্সপেরিয়েন্স বা হাতের স্পিরিট সেইটা নিয়ে আসলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি এখান থেকে ১ থেকে ৬ নং যে ক্রমিক পদ আছে এই পদগুলো সম্পর্কে আমরা জানলাম। এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন জানলাম। এখান থেকে পদের সংখ্যা এবং পদের নাম জানলাম। যে পদে আবেদন করবেন সেই যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করতে পারবেন। সো এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব যে নিচের বিষয়গুলো। তো এই পদে আবেদন করতে চাইলে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে হবে। এখানে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশন কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদনপত্র আবেদন করতে হবে। এরপর হচ্ছে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্রের মূল কপি
প্রদান করতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে আপনার যারা সরকারি অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত তাদের জন্য আপনার অনুমতিপত্র নিয়ে কিন্তু আসতে হবে, যেখানে কর্মরত সেখান থেকে কিন্তু অনুমতি বা প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে। এরপরে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে। এরপরে 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীত ক্ষেত্র প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো এরপরে 6 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন বা যে কোনো কিছু তারা চাইলেই করতে পারে, এই বিষয়টা তাদের একান্ত বিষয়। তো কর্তৃপক্ষের নিয়োগ যোগ্য পদের সংখ্যা কম বেশি করতে পারে, অর্থাৎ তারা চাইলে কমও করতে পারে, তারা চাইলে বেশিও করতে পারে, তবে এটা কম হবে না, হইলে বেশি হবে। তো আপনারা ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে দেখেন, যেমন এখান থেকে যে পদগুলো আছে এই পদে 10 জন, এই পদে 1 জন, এই পদে 2 জন। তো আমরা এখান থেকে যে কোনো একটা যদি দেখাই, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে মনে করেন আপনার 4 জনের চাকরি হয়েছে। কারপর হয়েছে এখান থেকে আপনার যাদের হচ্ছে লিখিত প্রথমে প্রিলি, তারপরে আপনার হচ্ছে ধাপে ধাপে হয়েছে, তাই না? লিখিত, মৌখিক, তারপরে হচ্ছে ভাইবা। 3 ধাপে কিন্তু উত্তীর্ণ হওয়ার পর 4 জনের মনে করেন আপনার চাকরি হয়েছে। এই 4 জনের চাকরি হওয়ার পরে কিন্তু সেম 4 জনের পরে যারা রেজাল্ট আছে তাদেরকে কিন্তু 4 জনকে অপেক্ষমান তালিকায় রাখা হবে। অর্থাৎ প্রতিটা পদে যতজন করে লোক নিয়োগ দেওয়া আছে ঠিক ততজন লোককে অপেক্ষমান তালিকায় রাখা হবে। এটা কিন্তু নতুন নিয়ম করা আছে। তো কেন অপেক্ষমান তালিকায়, তাদের কারণ কি বা তাদের হচ্ছে তারা কি হবে পরবর্তীতে, মনে করেন এখান থেকে 4 জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং 4 জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। যারা অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে তাদেরকে নামটা হচ্ছে গোপনীয় রাখা হবে, তাদেরকে বলা হবে না। তো এখান থেকে 4 জনের মধ্যে কেউ যদি আপনার যোগদান না করে, অর্থাৎ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে যদি কেউ যোগদান না করে অথবা কেউ যোগদান করার পরে 3 মাস, 6 মাস, 8 মাস, 1 বছরের মধ্যে যদি রিজাইন দেয়, সেক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। কেন আপনার এখান থেকে কে চাকরি হওয়ার পরে আপনার এখান থেকে যোগদান করবে না, আবার হচ্ছে রিজাইন দিবে? মনে করেন আপনার কেউ 16তম গ্রেডের আবেদন করছে, সে কিন্তু দেখবেন 13 গ্রেডেরও আবেদন করছে, 10ম গ্রেডেরও আবেদন করছে। সেখান থেকে যদি তার ওই চাকরিগুলো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সে এটাতে যোগদান করবে না অথবা রিজাইন দিবে। সেই ক্ষেত্রে সেখান থেকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। তো এরপর এখান থেকে আবেদনের যে শুরু সেটা হচ্ছে আপনার 14/9/2025 তারিখে আবেদন শুরু হয়েছে, শেষ সময় হচ্ছে 5 অক্টোবর পর্যন্ত সময় আছে। এর মধ্যেই কিন্তু আবেদনটা করতে হবে। আবেদনের যে লিঙ্ক দেওয়া আছে এখানে diptele2.com.bd, আমরা যদি এখান থেকে দেখাই diptele2.com.bd থেকে, আমরা এখান থেকে ব্রাউজারে সার্চ করব ডিআইপি, বাংলা করা আছে, আমরা এটাকে ইংরেজি করি, diptele2.com.bd, এই অংশটুকু আপনি লিখবেন। দেন লেখার পরে আপনি এখান থেকে এরকম লিখবেন। লেখার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখান থেকে আপনি এভাবে আসবেন। আসার পর আমরা এটাকে জুম ইন করে নেই। দেন এখানে আপনি সার্কুলারটা এখানে ক্লিক করলে পাবেন। এখান থেকে আপনি ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখান থেকে নেক্সট রাখার পরে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটাকে সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেন এরকম একটা পপআপ কিন্তু আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, আপনার যদি টেলিটক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি আইডি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ইয়েস দিয়ে ইউজার আইডিটা বসায় দিবেন। দেন না থাকলে আপনি এখান থেকে নো দিয়ে নেক্সট করে দেবেন। এরপর আপনার এখান থেকে নিজের নাম বাংলা, ইংরেজিতে পিতার নাম, মাতার নাম বসাবেন। এরপরে এনআইডি কার্ড, বার্থডেটা বসাবেন। এরপর রিলিজিয়ন ইসলাম বসাবেন, আপনার যে ধর্ম সেটা বসাবেন। এখান থেকে জেন্ডারটা আপনি বসাবেন। এরপর এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে সংখ্যাটা আছে সেটা দেওয়ার পরে আপনি এখান থেকে বার্থডেটা দিলেও হবে, না দিলেও হবে, এগুলো কোনো সমস্যা নেই। তো এরপর এখান থেকে আপনারা সিঙ্গেল দিবেন, যদি হচ্ছে বিবাহিত সেক্ষেত্রে আপনারা মেরিট দিবেন। দিলে আপনার এখান থেকে স্ত্রী, আপনি যদি পুরুষ আবেদন করে থাকেন সেক্ষেত্রে স্ত্রীর নাম, আর আপনি যদি মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নাম দিতে হবে। সো এরপরে আপনার এখান থেকে মোবাইল নাম্বার এখানে সেম রাখতে হবে। এরপরে ইমেইল দিতে হবে। কোটাটা এখান থেকে থাকলে দিবেন, না থাকলে নেই। এখানে আপনার কোটা হচ্ছে কি, আপনি যদি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় যে কোনো একটা হয়ে যান, মুক্তিযোদ্ধার কোটা থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কোটাটা উল্লেখ করতে হবে। দেন না থাকলে নো। এখান থেকে আপনার হচ্ছে আপনি যদি সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত থেকে থাকেন, দেন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, না থাকলে নো। এরপরে আপনার এখান থেকে কেয়ার অফ, আপনার পিতা বেঁচে থাকলে পিতা, দেন মাতা বেঁচে থাকলে মাতা। এরপরে ভিলেজ, তারপর ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা, তারপরে হচ্ছে পোস্ট অফিস, তারপরে হচ্ছে পোস্ট কোড আপনি এখান থেকে সুন্দর করে দিবেন। দেন সেম হইলে আপনি এখান থেকে টিকমার্ক দিবেন। এরপরে এসএসসি তথ্য দিবেন, এরপরে এইচএসসি তথ্য দিবেন, এরপরে মাস্টার্স অনার্সের তথ্য দিবেন। সমস্ত তথ্যগুলো দেওয়ার পরে আপনি এখান থেকে যে ক্যাপচাটা আছে SZKPMK, এই ক্যাপচাটা আপনি আপনার যে ক্যাপচা সেই ক্যাপচাটা এখানে দিয়ে টিকমার্ক দিয়ে আপনি এখানে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর আপনার যে একটা অপশন আসবে সেখান থেকে কিন্তু ইমেজ এবং স্বাক্ষরের একটা অপশন আসবে। 300x300 পিক্সেলের ইমেজ ক্রপ করে নেবেন ফটোশপের মাধ্যমে, 300x80 পিক্সেলের একটা ইমেজ ক্রপ করে নেবেন। এগুলো ক্রপ করে নেওয়ার পরে আপনি ওই দুটো দিয়ে আপনি কিন্তু সাবমিট দিলে আপনার একটা অ্যাপ্লিকেশন কোড থাকবে। সেই কোড কিন্তু আপনার এখানে
টেলিটক সিমে রিচার্জ করতে হবে। এখানে 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য 112 টাকা এবং 6 নং পদের জন্য 56 টাকা। তো ওই সমপরিমাণ টাকা রিচার্জ করে আপনাকে কিন্তু ডিআইপি স্পেস ইউজার আইডি লিখে 16300 নাম্বারে পেমেন্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার আবেদনটা চূড়ান্তভাবে গণ্য হবে। তো এই হলো মূলত বিষয়, যারা এইভাবে আবেদন করবেন আপনারা কিন্তু নিজেরাই আবেদন করতে পারেন বা নিজেরা এখান থেকে দেখে নিতে পারেন। যদি আপনি আবেদন করবেন চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সো এই হলো মূলত বিষয় আজকের ভিডিওতে। যারা দেখলেন আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন বা এই সার্কুলারটা সম্পর্কে আপনারা A to Z বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।